আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা 2024 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুদ্দিন ফরহাদ, আমার সাথে আছেন মমতা, আব্দুল, প্রিয়াঙ্কা এবং আবু তাহের। আজকে আমাদের বিষয়বস্তু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা সম্পর্কে জানতে হলে আমরা প্রথমে একটা ইন্টারস্টেলার মুভির একটা স্ক্রিপ্ট দেখে নেব। এই ইন্টারস্টেলার মুভির মধ্যে যে যন্ত্রটির ব্যবহার আপনারা দেখছেন সেটা হচ্ছে কৃত্রিম ব্যবহার সম্পন্ন একটা মেশিন। এবার আমরা জানবো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে বুদ্ধিমত্তা সম্পর্কে। বুদ্ধিমত্তা হলো অভিজ্ঞতা থেকে শেখা এবং সমস্যা সমাধানের এবং আমাদের জ্ঞানকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে বুদ্ধিমত্তা বলে। এবার জানবো কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে হলে আমরা একটু আমরা নিজেদের একটু ছোটবেলায় নিয়ে যাই। আমরা ছোটবেলায় যখন খেলার চলে যখন পিঁপড়ার গলি হলে বাধা সৃষ্টি করতাম, তখন পিঁপড়া কি করতো? অন্য পথ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতো, ঠিক তাই না? হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এই পিঁপড়ার মতোই, অর্থাৎ সে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে পারে, নিজে নিজে কাজ করতে পারে। অর্থাৎ আমি যদি আরেকটু বিশ্লেষণ করে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে, মানুষের জ্ঞানকে প্রযুক্তির মধ্য দিয়ে বাস্তবায়ন করার নামই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যালান টুরিংয়ের নাম অনেকে শুনছেন। অ্যালান টুরিংয়ের একটা প্রতিবেদনে উনি বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সেটাই যেটা বুদ্ধিমান কম্পিউটারের অ্যালগরিদম তৈরি করতে পারে। তো সেই থেকে জানলাম আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো নিজে নিজে কাজ করতে পারে, সে হচ্ছে মানুষের মতোই কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাককার্থি, তিনি সর্বপ্রথম এই কৃত্রিম একটা সম্মেলনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বলেছিলেন এবং এই জন্য এই জন ম্যাককার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়। এবার জানবো কিভাবে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে 1950 সালে অ্যালান টুরিং নামে একজন বিজ্ঞানী, যিনি সর্বপ্রথম একটা ইমিটেশন গেম উদ্ভাবন করেন। এই ইমিটেশন গেমে তিনি সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছিলেন। তারপরে 1956 সালে জন ম্যাককার্থি 1956 সালে তিনি সর্বপ্রথম ডার্ক ম্যাচ সম্মেলনে তিনি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এজন্য জন ম্যাককার্থিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। ধন্যবাদ সবাইকে। আমি আমার পরবর্তী প্রেজেন্টারকে আহ্বান করছি তার পরবর্তী প্রেজেন্টেশন থেকে শুরু করার জন্য। ধন্যবাদ। প্রেজেন্টেশনের পরবর্তী অংশ শুরু করছি আমি আবু তাহের। আপনাদের প্রথমে একটা সমীক্ষা তথ্য দিই। আমরা কি সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি? আপনারা চিন্তা করুন তো, আপনাদের মনে হতে পারে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি না, তাই তো? আচ্ছা, সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং অবস্থা কি। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট গুগল সহ মাইক্রোসফট এবং বড় বড় কোম্পানিদের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই গবেষণা প্রতিবেদনে তারা উল্লেখ করেছে বর্তমান বিশ্বের প্রায় 60% মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের বিভিন্ন প্রয়োজনে, এবং তাদের মধ্যে আমরা নিজেরাও আছি, যেটা আমরা নিজেরাও জানি না হয়তো। সেটা কিভাবে সেটা জানবো তার আগে আরেকটু প্রতিবেদন দেখে আমরা, যেখানে দেখানো হয়েছে বর্তমানে অর্থনীতিতে বাজার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা জায়গা অবস্থা দখল করেছে 305.9 মিলিয়ন, এবং যেটা 2030 সালের মধ্যে
গবেষকরা বলছেন 700 মিলিয়নে উন্নীত হবে। এছাড়াও বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের একটা প্রতিবেদনে দেখা গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এখানে দেখা গেছে কার্যক্রম উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এবং যার পরিমাণ হচ্ছে 56%। এবং পরবর্তীতে আমাদের সাইবার নিরাপত্তা বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে যাতে আমাদের নিরাপত্তা জোরদার করা যায়। একই সাথে আমরা অনলাইন মাধ্যমে যে প্রতারণাগুলো হয় সেগুলো যাতে প্রতিরোধ করা যায়। তাছাড়াও আরো বিভিন্ন সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন হারে, যা হচ্ছে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে বিশ্বে। এবার আসে আমরা যে প্রশ্নটা করছিলাম, আমরা কি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর জানতে গেলে আজকের সকাল দিয়ে চিন্তা করুন তো, আমরা কি ফেসবুকে প্রবেশ করছিলাম? আমরা কি গুগলে কোনো সার্চ করছি? আচ্ছা, আমরা কি মোবাইল ব্যবহার করছি? মোবাইল যখন আমরা ব্যবহার করে গুগলে কোনো তথ্য সার্চ করছি, তারা যে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করলো, এই যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই আমাদের সামনে একটা বড় একটা তালিকা নিয়ে আসলো, এটা কে দিল? এবং এত দ্রুত কাজ করার ক্ষমতা মানুষের কি আসলে আছে? নাই। এই কাজটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা করে সে 50 মিলি সেকেন্ডের মধ্যে কয়েক ট্রিলিয়ন ডেটাকে অ্যানালাইসিস করতে পারে, স্ক্যান করতে পারে বলে একটা প্রতিবেদনে বলা হয়েছে। এরপরে আসি আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অবস্থা কি। তার আগে আমরা একটা ছোট্ট ক্লিপ দেখবো যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা তার বুদ্ধিমত্তা ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলছে। Hello, Honorable Prime Minister. I am fine, thank you. It is such a pleasure to meet you today. Well, I've read a book about you. I also heard that you are the daughter of the great peer, father of the nation, Bangabandhu Sheikh Mujibur. Hello, Honorable. এবার আসি বাংলাদেশে কোথায় কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। আমরা জানি বাংলাদেশে ইতিমধ্যেই অনেক ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হয়েছে যা অনলাইনে আমরা ব্যবহার করছি। নগদ রকেট থেকে শুরু করে বিকাশ এবং আরো ভিসা কার্ড, মাস্টার কার্ড যে আমরা ব্যবহার করি, এই যে কাজগুলা মূলত কে করে? এগুলা কি আমরা করতে পারি? এই যে স্বয়ংক্রিয়ভাবে আমরা অনলাইনে লেনদেন করতেছি, এগুলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশের কৃষিতে বীজ বাছাইকরণ, মাটির পরীক্ষা করা এবং সারের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করা এবং রোগ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে। এবার আসি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক বিষয়গুলো নিয়ে একটু দেখবো। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নৈতিক কাজে কিভাবে ব্যবহার করছি। প্রথমেই আসা যাক শিক্ষা এবং গবেষণার কাজে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি শিক্ষা এবং গবেষণার কাজে। কিভাবে? আমরা যখন শিক্ষার প্রয়োজনে কোনো তথ্য লাগে, গবেষণার প্রয়োজনে আমাদের প্রচুর তথ্যের দরকার হয় এবং বর্তমান বিশ্ব হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সময়। এখন কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিগ ডেটা নিয়ে, যেখানে যে কোনো ডেটা আমরা যে কোনো প্রয়োজনে কয়েক মিলি সেকেন্ডে তার কাছ থেকে পেতে পারি। এভাবে আমরা আমাদের গবেষণার সময়কে সংরক্ষণ করতে পারতেছি এবং আমাদের কাজকে গতিশীল করতে পারতেছি। একই সাথে আমরা উন্নত স্বাস্থ্য সেবা ব্যবহার করি কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কি করে? সে আমাদের জন্য প্রয়োজনের রোগ নির্ণয় করে, রোগ শনাক্ত করে, বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানান দেয়, এমন একটা ব্যবস্থা আমাদের জন্য নিয়ে আসে। এরপর হচ্ছে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি সৈন্যদের প্রশিক্ষণ দিতে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে। এছাড়া আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি অটো ড্রাইভিং সিস্টেমে, যাতে আমাদেরকে সে আমাদের গন্তব্যে নিজ দায়িত্বে নিয়ে যায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই। এছাড়া আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি পরিবেশ রক্ষায়, যা আমাদের কি করে জলবায়ু পরিবর্তনের তথ্য দেয় এবং এই পরিবর্তনের মোকাবিলায় আমাদের কি করা উচিত এটা নিয়ে আমাদেরকে জানান দেয়। ধন্যবাদ। প্রেজেন্টেশনের পরবর্তী অংশ থেকে কোঅর্ডিনেট করার জন্য আমি আবার বলছি আমার পরবর্তী প্রেজেন্টার আমাদের আব্দুল প্রিয়গ্রামকে। প্রেজেন্টেশনের পরবর্তী অংশ থেকে আছি আমি মমতা সুস্ক্রিয়া। আমরা দেখলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারগুলো, কৃত্রিম বুদ্ধিমত্তার অনৈতিক ব্যবহারও কিন্তু আছে, অনেকগুলো ব্যবহার আছে, আমরা একটা একটা করে দেখছি। প্রথমেই আসি
Right side, right side. প্রথমে আসি ডিফেক্ট প্রযুক্তি। ডিফেক্ট প্রযুক্তি হচ্ছে এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে আমরা একজনের মুখের ছবি অন্য আরেকজনের মুখের সঙ্গে প্রতিস্থাপন করে বিভিন্ন ধরনের ভিডিও, অনৈতিক ভিডিও তৈরি করা যায়, যেটা যেটা সম্মুখীন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন যারা সোশ্যাল কাজে পাবলিক ফিগার যারা তারা ফেস করছে প্রবলেমটা। তারপরে হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। যেমন আমরা যে একে অপরের সাথে মেসেজ আদান প্রদান করছি তার মাধ্যমে কিন্তু আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু লঙ্ঘন হচ্ছে। তারপরে আসে স্বয়ংক্রিয় ভিডিও জেনারেশন। এটা কেমন? সেটা হচ্ছে যে যেমন আমরা দেখি ফুড রিভিউ, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে ব্যবসার প্রতিষ্ঠানের জন্য ইউজ করা হচ্ছে, সিনেমার প্রচারণার জন্য ইউজ করা হচ্ছে, সেখানে স্বয়ংক্রিয় রিভিউ থাকার ফলে আমরা সঠিক তথ্যটা কিন্তু পাচ্ছি না। এটা অনৈতিক ব্যবহারের একটি কারণ। তারপরে হচ্ছে ডেটা চুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু ডেটা চুরি করা হচ্ছে বিভিন্ন, যেমন আমার পরিচয়পত্রের তথ্য সমূহ, আমার ব্যাংক অ্যাকাউন্ট, এগুলোর তথ্য কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে ভুয়া প্রোফাইল তৈরি। আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টের মতো আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিন্তু কোনো একজন আমার পরিচিত যে মানুষজন আছে তাদেরকে কিন্তু তথ্য, তাদের থেকে টাকা নিতে পারে, টাকা চাইতে পারে, বিভিন্ন অপপ্রচার চালাতে পারে। এটা কিন্তু তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহারের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অনৈতিক ব্যবহার প্রতিরোধে করণীয়। আমাদের কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিরোধের জন্য অনেকগুলো করণীয় ব্যাপার আছে। তার মধ্যে হচ্ছে সঠিক নীতিমালা প্রয়োগ করা। এই যে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার প্রতিরোধের জন্য কিছু গাইডলাইন তৈরি করেছে এবং এটা অতিরিক্ত ব্যবহার যদি হয় তাহলে কিন্তু আইনের ব্যবস্থাও নেওয়া হবে বলেছে, জানিয়েছে। তারপর হচ্ছে প্রযুক্তিগত সমাধান খুঁজে বের করা। আমরা এই যে প্রেজেন্টেশন তৈরি করছি, বিভিন্ন পিএইচডি ফাইল তৈরি, পিএইচডি করার ক্ষেত্রে যখন গবেষণা পত্র তৈরি করা হয় সেগুলো কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে করে নেওয়া হয়। সেটা কিভাবে আমরা অন্য ওয়েবসাইটে দিয়ে এই জিনিসটা আমরা বের করবো যে এটা আসলে চ্যাটজিপিটির মাধ্যমে করা হয়েছে বা অন্য কোনো এআই প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারি। তারপর হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধির মধ্যে একটি বিষয় হচ্ছে এই যে আমাদের আইডি, ফেসবুক আইডি বা যে কোনো অ্যাকাউন্ট আলাদাভাবে একটা তৈরি করা হচ্ছে, তারপরে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষকরা, আমাদের সমাজের শিক্ষকরা কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন করেছে ফেসবুক পোস্টের মাধ্যমে। তারা কিন্তু বলেছে যে এই ধরনের এআই সংক্রান্ত যে রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে আমরা এগিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে নৈতিক নেতৃত্ব প্রদান। সেটা কেমন? এআইকে কিন্তু আমরা যেভাবে নেতৃত্ব দেবো সেভাবে এআই তৈরি হবে। আমরা যদি ভালোভাবে নেতৃত্ব দিই তাহলে কিন্তু ভালোভাবে হবে, এবং যদি আমরা খারাপভাবে নিয়ে যাই সেভাবে হবে আমাদেরকে নৈতিক নেতৃত্ব দিতে হবে। তারপর আমরা এখন যদি দেখি মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং পার্ট 1 মুভির একটি অংশ, তাহলে দেখবো তারপরে আমরা এই মুভিতে থেকে দেখলাম কি বুঝলাম, এই যে এআই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে অন্য একটি প্রতিপক্ষ দলের সাবমেরিনে রাডার সিস্টেমকে হ্যাক করা যায়। আর এরপরে দেখে নেব ইন্ডাস্ট্রিয়াল মুভির একটি অংশ। এখানে মানে আমরা প্রথম স্লাইডে যেটা দেখিয়েছিলাম, এখানে আমরা দেখেছি যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল মুভিতে যারা মহাকাশে যাচ্ছেন তারা যখন নতুন উপগ্রহ, মানুষের থাকার জন্য নতুন উপগ্রহ খুঁজছেন, তখন কিভাবে এআই প্রযুক্তি আমাদেরকে সাহায্য করেছিল। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নৈতিকভাবে ব্যবহার করবো নাকি অনৈতিকভাবে ব্যবহার করবো, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের মানুষের উপর। ধন্যবাদ সবাইকে। About Islamic Games.
ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে এই পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রথম বক্তা যেটা বললেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে এবং তাকে যখন ডিরেকশন দেওয়া হবে এটা যেমন সামনে কি যে অবস্থাকে দেখে সরে যাচ্ছে, এরকম সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিতে পারে কিনা? স্যার আমি অসংখ্য সুন্দর একটি প্রশ্ন করেছেন স্যার। এই বিষয়টি হচ্ছে মানে মানুষের যে প্রক্রিয়াটা, মানুষের যে সৃজনশীল প্রতিভা, মানুষ যে আপডেট করার ক্ষমতা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আছে এবং এই প্রক্রিয়াটি থাকার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই জানে যে আমি এই প্রতিবন্ধকতাটা অতিক্রম করতে পারবো কিনা। যেমন আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট কিন্তু সেটা বলে দিয়েছে যে মিলিটারি এআই কিন্তু সেটা ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রতিবন্ধকতা সহ বিভিন্ন বিষয় কিন্তু অতিক্রম করা হচ্ছে। তাই বলা যায় যে স্যার আমাদের এই বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ হয়। নিজে সিদ্ধান্ত নিতে পারে। জি স্যার, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে স্যার। প্রশ্ন এটার যদি আমি একটু বলি, আমি কৃত্রিম বুদ্ধিমত্তাকে লিমিটেড কিছু ট্রেনিং দিয়ে থাকি, সে মূলত ওইগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে, এর বাইরে সে সিদ্ধান্ত নিতে পারে না। মানে সে ওই জ্ঞান থেকে কাজে লাগিয়ে ওই পরিবেশের মতো একটা সিদ্ধান্ত নিতে পারবে, এর বাইরে সে লিমিট ক্রস করতে পারে না। যেটা আমরা তাকে ট্রেন করি এটার মধ্যে সে থাকে। আশা করি আপনার উত্তরটা পেয়েছি।